হোয়াট ইজ আ পোয়েট্রি? পোয়েট্রি কাকে বলে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার লিরিক্যাল ব্যালাডসের প্রিফেসে বলেছিলেন যে পোয়েট্রি অর্থাৎ কবিতা হলো ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। অর্থাৎ বাংলায় বলতে গেলে যে কবি বলেছিলেন কবিতা হলো একজন ব্যক্তির শান্ত স্থির মনে তার নিজস্ব ব্যক্তিগত কোনো আবেগ বা অনুভূতির স্মৃতিচারণ করা বা স্মরণ করা, এবং সেই আবেগ বা অনুভূতি যখন স্পন্টেনিয়াসলি ভাষার মাধ্যমে বহিঃপ্রকাশ হয় তাকেই আমরা কিন্তু কবিতা বলি। তাহলে ওয়ার্ডসওয়ার্থের বলা কবিতা সম্বন্ধে ডেফিনেশনটা আমরা শুনলাম বা আমরা জানলাম। তোমাদের মনে হতেই পারে যে আজকের টপিকের সাথে আমরা ওয়ার্ডসওয়ার্থের কথা কেন আলোচনা করছি। তার কারণ তোমরা অলরেডি বুঝতেই পেরেছো যে আজকের টপিকটা কিন্তু ওয়ার্ডসওয়ার্থ বা ওয়ার্ডসওয়ার্থের লেখা কোনো কবিতা নয়। আজকের টপিক আমাদের ক্লাস 9-এর এমিলি ব্রন্টির লেখা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল কবিতাটি। কিন্তু এই কবিতাটিকে যদি আমরা ওয়ার্ডসওয়ার্থের বলা পোয়েট্রির ডেফিনেশন বা পোয়েট্রির কনসেপ্টকে ট্যালি করে বা পোয়েট্রির কনসেপ্টের সাথে মিলিয়ে একটু জানতে পারি বা পড়তে পারি, তাহলে কিন্তু কবিতাটির মানে আমরা আরও অনেক বেটারভাবে বুঝতে পারবো, আরও অনেক ভালোভাবে আমরা কবিতাটিকে এনজয় করতে পারবো। আমাদের কনসেপ্ট কিন্তু একদমই ক্লিন, একদমই ক্লিয়ার থাকবে। তো কবিতাটি লাইন বাই লাইন বাংলায় মানে মিনিং অ্যানালিসিস তো আমরা করবই, তবে তার আগে আই লাইক টু ওয়েলকাম ইউ অল টু ইংলিশ টিউটোরিয়ালস অ্যান্ড আই হোপ যে তোমরা সবাই ভালো রয়েছো। আর আজকে ক্লাসটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যে যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের ভালো লাগছে বা আমার ইন্টারপ্রিটেশন বা আমার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লাগছে, তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক করো। আর আমাকে বা ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে, হেল্প করতে চাইলে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও। তাহলে চলো এবার আমরা আমাদের এমিলি ব্রন্টির লেখা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল কবিতাটিকে নিয়ে ডিটেল আলোচনার দিকে এগিয়ে যাই। প্রথমেই একটু আমরা এমিলি ব্রন্টির জীবন সম্পর্কে জেনে নিই। এমিলি ব্রন্টির জন্ম হয়েছিল 1818 সালের 30শে জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের থর্নটন নামক জায়গায় এক যাজক পরিবারে। তার পিতা ছিলেন রেভারেন্ড প্যাট্রিক ব্রন্টি এবং মা ছিলেন মারিয়া ব্র্যানওয়েল ব্রন্টি। ব্রন্টি পরিবারের 6 কন্যা সন্তানের মধ্যে এমিলি ছিলেন পঞ্চম, এবং এনারা প্রত্যেকেই অর্থাৎ এই 6 কন্যা সন্তানের বয়স যখন 8 বছরও হয়নি তখন তারা তাদের মা অর্থাৎ মারিয়া ব্র্যানওয়েল ব্রন্টিকে হারিয়েছিলেন ক্যান্সার রোগে। এমিলির বয়স তখন ছিল মাত্র 3 বছর। ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের প্রতিকূলতা, আর্থিক শারীরিক সমস্যার মধ্যে দিয়ে এমিলি আস্তে আস্তে বড় হন। ইংলিশ লিটারেচারে তার লেখা নভেল উদারিং হাইটস আজকের দিনও একটি অত্যন্ত শ্রেষ্ঠ কালজয়ী উপন্যাস বা নভেল হিসেবে কনসিডার করা হয়। ইংরেজি সাহিত্য জগতে এমিলি ব্রন্টি কিন্তু বিশেষভাবে খ্যাতি লাভ করেন একজন ঔপন্যাসিক বা নভেলিস্ট হিসেবেই। কিন্তু মজার কথা, ওই একটিমাত্র উপন্যাসে কিন্তু এমিলি ব্রন্টি তার জীবনে লিখে যান। তার লেখা আজকের আমাদের আলোচনার কবিতা হচ্ছে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। এই কবিতাটিতে বিশেষ করে এমিলি ব্রন্টি তার নিজের শৈশবের স্মৃতিচারণ করেছেন, তার বিষণ্ণ ভারাক্রান্ত মননের চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন একটি প্রাকৃতিক ল্যান্ডস্কেপ বা একটি মাউন্টেন এরিয়ার ল্যান্ডস্কেপ আমাদের সামনে প্রেজেন্ট করে। সময়টি সম্ভবত গ্রীষ্মকালীন এক সন্ধ্যা এবং অঞ্চলটি একটি পাহাড়ি অঞ্চল। কবি প্রত্যক্ষ করছেন দিগন্ত বিস্তৃত পর্বত শ্রেণীগুলি ধীরে ধীরে এক নীলচে মৃদু কুয়াশার চাদরে আচ্ছাদিত হয়ে যাচ্ছে, এবং এই প্রকৃতি এবং এই মৃদু কুয়াশা কবিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার ফেলে আসা অতীতের দিনগুলিতে, তার শৈশবের যৌবনের দিনগুলিতে। অর্থাৎ এই কুয়াশা এবং এই প্রকৃতি কবিকে ভীষণভাবে নস্টালজিক করে তুলছে, কবিকে স্মৃতিচারণ করতে বাধ্য করছে। তাহলে কবি এই কবিতায় এই প্রকৃতি পরিবেশের কারণে কি ধরনের স্মৃতিচারণ করছেন, কি কথা তার, কি পুরনো কথা বা অতীতের কথা তার মনে পড়ছে, সেটা এবার আমরা কবিতাটি পড়বার সাথে সাথে বুঝে নেব। ওকে, তাহলে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল বাই এমিলি ব্রন্টি। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমরো। কবি বলছেন যে সম্ভবত গ্রীষ্মের দিনের সন্ধ্যায় যে কুয়াশা তিনি অবলোকন করছেন পাহাড়ের ওপরে, সেই কুয়াশা ভীষণভাবেই নরম মৃদু। টেলিং নট অফ স্টর্মস টুমরো, যে নরম মৃদু কুয়াশা আগামীকালের কোনো ঝড়ের কথা বা ঝড়ের পূর্বাভাস কিন্তু দেয় না। নো, না,
দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। কবি কল্পনা করছেন যেন দিনটি তার মনে জমানো যাবতীয় নির্বাক দুঃখ, কষ্ট, যন্ত্রণা উজাড় করে দিয়েছে সারা দিন ধরে অশ্রু বর্জনের মাধ্যমে। একটা দিন কি করে অশ্রু বর্জন করতে পারে না, সারা দিন ধরে বৃষ্টি হয়েছে। ইট হ্যাজ রেইনড থ্রু আউট দ্য ডে। এবং কবি কল্পনা করছেন যেন দিনটি তার মনের যাবতীয় জমানো চেপে রাখা নির্বাক দুঃখ, কষ্ট, যন্ত্রণা এই অশ্রুকণার মাধ্যমে সারা দিন ধরে ত্যাগ করেছে। ওহ, আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই এম আ চাইল্ড ওয়ান্স মোর। ওহ, আমি ফিরে গেলাম আমি আমার সেই পুরনো শৈশবের দিনগুলিতে। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর, পুনরায় আমি একজন শিশু। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, আমি নিজেকে পাচ্ছি আবার আমার বাবার বা পিতার সেই নিরাপদ আশ্রয়ের ছাদের নিচে, সেই পুরনো হলঘরের দরজার কাছে। প্রকৃতি তাকে তার যৌবন ও শৈশবের পুরনো দিনগুলি ফিরিয়ে দিয়েছে। এখানে কবি অনুভব করছেন যেন তিনি আবার জীবনে তার বাবার উপস্থিতি অনুভব করতে পারছেন। তাই তিনি নিজেকে মনে করছেন সুরক্ষিত এবং নিশ্চিন্ত তাদের সেই পুরনো বাড়িতে, তার বাবার সুরক্ষার ছাদের নিচে। তাহলে এখানেই কিন্তু কবি ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ছেন। এই প্রকৃতি পরিবেশ কিন্তু কবিকে তার স্মৃতিচারণ করাচ্ছে। I watch this cloudy evening fall, আমি দেখছি বা অবলোকন করছি এই মেঘাচ্ছন্ন সন্ধ্যার নেমে আসাকে। আফটার আ ডে অফ রেন, সারা দিনের বৃষ্টির পর। ব্লু মিস্টস, সুইট মিস্টস অফ সামার পল দ্য হরাইজনস মাউন্টেন চেন, এই নীল কুয়াশা, এই মিষ্টি কুয়াশা, গ্রীষ্মের এই নীল মিষ্টি কুয়াশা পল কভার করে দিচ্ছে, আচ্ছাদিত করছে, ঢেকে দিচ্ছে দ্য হরাইজনস মাউন্টেন চেন, দিগন্তের সেই পর্বত শ্রেণীগুলিকে। পল কথাটির মানে কিন্তু ঘন কালো মেঘ হয়, কিন্তু এখানে পল কথাটি অ্যাজ আ ভার্ব ইউজ হয়েছে, যার মানে কভার করে দেওয়া। কবি বলছেন সেই গ্রীষ্মের সন্ধ্যায়, পাহাড়ি অঞ্চলের সন্ধ্যায়, যে তিনি দেখছেন সেই নীল মিষ্টি কুয়াশাকে, দিগন্তের পর্বতশ্রেণীকে ধীরে ধীরে সম্পূর্ণভাবে ঢেকে দিতে। এখানে তিনি কুয়াশা অর্থাৎ মিস্টকে ডেসক্রাইব করবার জন্য দুটি অ্যাডজেক্টিভ ইউজ করেছেন, যেটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে সুইট। তাহলে কুয়াশাকে এখানে নীল রঙের কুয়াশা হিসেবে তিনি আখ্যা দিয়েছেন। কিন্তু কুয়াশা কি আদৌ নীল রঙের হতে পারে? না, কুয়াশা কখনোই নীল রঙের হতে পারে না। কিন্তু আমরা যারাই পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছি, আমরা নিশ্চয়ই দেখেছি যে সন্ধ্যাকালীন সময় বা ভোরের সময় দূরের পাহাড় বা দূরের যদি সেখানে কুয়াশা দেখতে পাওয়া যায়, সেই কুয়াশার মধ্যে কিন্তু একটি নীলচে রং বা নীলচে আভা দেখতে পাওয়া যায় বা আমরা অনুভব করতে পারি। তো এই যে নীলচে রং, এটা কিন্তু আদৌ প্রকৃত অর্থে নীল নয়। কবির কাছে অ্যাপারেন্টলি, কবির কাছে শুধু নয়, সকলের কাছেই কিন্তু আমাদের এই কুয়াশা বা দূরের পর্বতশ্রেণী কিন্তু নীলচে লাগে। তো সেই জন্যেই এখানে কুয়াশাকে ডিসক্রাইব করবার জন্য কবি ব্লু অ্যাডজেক্টিভটাকে ইউজ করেছেন। Along with that, she used another adjective and that is sweet. কবি এখানে কুয়াশাকে বর্ণনা করবার জন্য সুইট, মিষ্টি কথাটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু কুয়াশাটাকে এখানে তিনি কেন মিষ্টি বললেন, সুইট মিস্ট কেন বললেন না? জাস্ট বিকজ দিস মিস্ট actually reminds her of her bygone days, bygone happy days rather. অর্থাৎ এই কুয়াশা কবির কাছে সুখের, কবির কাছে মিষ্টি, তার কারণ এই কুয়াশা কবিকে তার পুরনো ফেলে আসা অতীতের সুখের সময় বা সুখের দিনগুলির কথা মনে করিয়ে দিচ্ছে। সেই জন্যেই এখানে কুয়াশাকে সুইট মিস্ট বলা হয়েছে। এবারে আমাদের কবিতাটির লাস্ট স্ট্যান্জা। The damp stands in the long green grass as thick as morning's tears. মাটিতে যে লম্বা ঘাসে এক অদ্ভুত আর্দ্রতা কবি উপলব্ধি করতে পাচ্ছেন, যে আর্দ্রতা সকালের অশ্রুকণার মতনই ঘন।
মর্নিং টিয়ার্স, অর্থাৎ সকালের অশ্রুকণা বলতে শিশির বিন্দু। সকালে যেমন ঘাস বা মাটি শিশির বিন্দুর কারণে বা শিশির কণার কারণে আর্দ্র ভিজে থাকে, ঠিক সেই রকমই এক আর্দ্র ভিজে অবস্থা তিনি এই লম্বা সবুজ ঘাসগুলির মধ্যে অনুভব করছেন। এবং যে আর্দ্রতা, যে স্যাঁতস্যাঁতে বা ভিজে ভাব কবির নাকে এক অদ্ভুত সুন্দর গন্ধ আনছে। কবি কি বলছেন? অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, এক স্বপ্নালু ফ্র্যাগ্রেন্স অর্থাৎ সুগন্ধ আসছে ওই ভিজে মাটি বা ভিজে ঘাস থেকে। যে স্বপ্নালু সুগন্ধ কবিকে মনে করিয়ে দিচ্ছে দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, সেই পুরনো ফেলে আসা বছরগুলির কথা, সেই পুরনো ফেলে আসা অতীতের সময়ের কথা। অর্থাৎ লাস্ট স্ট্যান্জায় আমরা কি পেলাম না, একটি আর্দ্রতার রেফারেন্স পেলাম, এক সাথে ভিজে ভাবের রেফারেন্স পেলাম। মাটি যদি ভিজে যায় বা আর্দ্র হয়ে যায় বৃষ্টিজনিত কারণে বা কুয়াশার কারণে, তাহলে সেখান থেকে এক অদ্ভুত সুন্দর সোঁদা গন্ধ আমরা পাই। কবির কাছে এই সোঁদা মাটির গন্ধটা, ভিজে মাটির গন্ধটা স্বপ্নের মতন, কারণ এক স্বপ্নের জগতে এই গন্ধ কবিকে ট্রান্সফর্ম করছেন। যে স্বপ্নের জগতে কবি পুনরায় ফিরে যাচ্ছেন তার শৈশবের বা যৌবনের দিনগুলিতে, যে দিনগুলি ছিল কবির কাছে সততই সুখের, সততই নিরাপত্তার বা আনন্দের। তাহলে এই হলো আমাদের কবিতার লাইন বাই লাইন মিনিং অ্যান্ড অ্যানালিসিস, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। আই হোপ যে কবিতাটির থট প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। কবিতাটি কিন্তু সততই দুঃখের এক বিষণ্ণ থিম বা মুডের ওপর কিন্তু কবিতাটি লেখা। কিন্তু এর সাথে তাহলে এবার আমরা ওয়ার্ডসওয়ার্থের কনসেপ্টটাকে একটু বুঝে নিই। না, আমরা ওয়ার্ডসওয়ার্থ কী বলেছিলেন কবিতা সম্বন্ধে? না, তিনি বলেছিলেন যে ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি মানে শান্ত, ধীর, স্থির একটি অবস্থা, মানসিক অবস্থা। আমরা কিন্তু কবি এমিলি ব্রন্টিকে কিন্তু ঠিক সেইরূপই এক ট্র্যাঙ্কুইল স্টেটে পাচ্ছি। প্রকৃতি পরিবেশও কিন্তু ভীষণভাবেই ট্র্যাঙ্কুইল, শান্ত, তাই না? এক পাহাড়ি নির্জন এলাকা, পাহাড়ের ওপরে কুয়াশাচ্ছন্ন অবস্থা, তা ট্র্যাঙ্কুইল পরিবেশের কথাই কিন্তু আমরা পাচ্ছি। এবং এই ট্র্যাঙ্কুইল পরিবেশ কবিকে মনে করাচ্ছে তার পুরনো ফেলে আসা আবেগ, অনুভূতি, স্মৃতির কথা। যে আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ স্পন্টেনিয়াসলি লেখনীর মাধ্যমে, ভাষার মাধ্যমে, শব্দের মাধ্যমে কিন্তু বহিঃপ্রকাশ হয়েছে এই কবিতায়। সো দিস ইজ পোয়েট্রি। যে পোয়েট্রি হলো কি না, একজন ব্যক্তির ব্যক্তিগত যাবতীয় আবেগ, অনুভূতি, স্মৃতির বহিঃপ্রকাশ ভাষার মাধ্যমে। তাহলে আশা করি তোমরা ওয়ার্ডসওয়ার্থের কনসেপ্টের সাথে এই কবিতাটির বিউটিটা, এই কবিতাটির সিগনিফিকেন্সটা মেলাতে পেরেছো বা বুঝতে পেরেছো। আর মনে হয় ক্লাসটা করবার পরে তোমাদের মাইল দ্য মিস্ট আপন দ্য হিল নিয়ে কারোরই খুব একটা কোনো ডাউট থাকবে না। যদি ডাউট থাকে তাহলে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্ট করে তোমাদের কোশ্চেন করতে পারো। আর যদি ইচ্ছা হয় প্লিজ আমাকে তোমাদের ফিডব্যাক জানিও যে আমার এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন কেমন লাগলো। আর আগেই বলেছিলাম যদি ইচ্ছে হয় একটু আমাকে বা ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করতে, হেল্প করতে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতের আপলোডের নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.